লক্ষ্য ইউটিউব চ্যানেলে আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় ইউজিসি নেট বাংলার ইউনিট 5 অর্থাৎ ছোট গল্প। তোমাদের সুবিধার্থে আমরা প্রথমেই ইউনিট 5 অংশের যে সিলেবাস আছে তা এখানে দিয়ে দিলাম। নেট বা জেআরএফ ক্র্যাক করার একটা অন্যতম টিপস বলতে পারো সিলেবাসটা খুব ভালো করে জানা। তো আজ আমরা শুরু করব প্রথম অংশ অর্থাৎ প্রভাত কুমার মুখোপাধ্যায়ের ছোট গল্প দিয়ে। এখানে দুটি ছোট গল্প আছে, পুরানো মেয়ে ও বিবাহের বিজ্ঞাপন। গল্প দুটি নিয়ে আলোচনার আগে আমরা সংক্ষেপে লেখকের সম্পর্কে একটু জেনে নিই। লেখক পরিচিতি থেকেও বিগত বছরগুলিতে বেশ কয়েকটি প্রশ্ন দিতে দেখা গেছে। চলো তাহলে আজকের ক্লাস আমরা শুরু করি। বাংলা সাহিত্যের আকাশে একদিকে যখন সূর্য অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর মধ্যাহ্ন গগনে এবং অন্যদিকে চন্দ্র অর্থাৎ শরৎচন্দ্র দীপ্তিমান, এর মাঝে আবির্ভাব ঘটে প্রভাতের অর্থাৎ প্রভাত কুমার মুখোপাধ্যায়। প্রভাত কুমার নানা স্থানে ঘুরে বেরিয়েছেন এবং নানা অভিজ্ঞতা সঞ্চয় করেছেন। সেই অভিজ্ঞতার ফসল তার কথা সাহিত্য। বিংশ শতাব্দীর বাংলা কথা সাহিত্যে প্রভাত কুমার স্মরণীয় হয়ে আছেন তার মৌলিকতার কারণে। সম্ভবত তার সাহিত্যেই প্রথম বিদেশি জীবন ও পরিবেশ ফুটে উঠেছিল। বিশিষ্ট গল্পরীতির কারণে রবীন্দ্রনাথের সমকালেও প্রভাত কুমারের গল্পের জনপ্রিয়তা দেখা যায়। প্রভাত কুমার তার নিজের গল্পরীতি সম্পর্কে বলেছিলেন, ছোট গল্পে চরিত্র বিকাশে স্থান নাই। বর্ণিত চরিত্র বিকশিতভাবেই পাঠকের সম্মুখে উপস্থিত কথা এবং ঘটনাটির সঙ্গে যে চরিত্রের সামঞ্জস্য বিধান করিয়া দিতে পারিলেই লেখকের কার্য সম্পন্ন হইল। সুতরাং সে ঘটনাটি এমন হওয়া চাই যাহাতে পর্দায় পর্দায় চরিত্রটির সঙ্গে মিলিয়া যায়, অথচ তাহার কোনো অংশ নিরর্থক পড়িয়া না থাকে। প্রভাত কুমার মুখোপাধ্যায়কে বাংলার মপাসাও বলা হয়। তিনি মানসী ও মর্মবাণী পত্রিকা সম্পাদনা করেছেন। এছাড়া প্রদীপ, প্রবাসী, ভারতী পত্রিকায় তিনি নিয়মিত লিখতেনও। তার উপন্যাসের সংখ্যা 13টি এবং গল্প সংকলন আছে 12টি। এবার আমরা পাঠ্য পুরানো মেয়ে গল্পের আলোচনায় প্রবেশ করব। তার আগে বলে রাখি, যারা ইউজিসি নেটের জন্য নতুন পড়াশোনা শুরু করেছো, যাদের কাছে পাঠ্য গল্পের টেক্সট নেই, তারা কমেন্ট করে বা নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জানাতে পারো। আমরা তোমাদের এবার ফ্রি পিডিএফ টেক্সটের প্রোভাইড করব। চলো এবার তাহলে ভিডিওটা শুরু করা যাক, অর্থাৎ আজকের আলোচ্য পুরানো মেয়ে গল্পের আমরা অন্দরে প্রবেশ করি। এখানে বলে রাখি, আমরা এক এক দিনে এক একটি গল্প নিয়ে আলোচনা করব। পুরানো মেয়ে গল্পটির রচনাকাল আষাঢ় 1306 বঙ্গাব্দ। প্রথম প্রকাশ ভারতী পত্রিকায়। এটি নবকথা গল্প সংকলনের অন্তর্গত। এই গল্পটিতে 4টি পরিচ্ছেদ দেখা যায়, যথাক্রমে বেহাইবাড়ি, কার্যোদ্ধার, বুড়াবর এবং একখানি পত্র। প্রথম পরিচ্ছেদ বেহাইবাড়ি, যেটি সূচনার সময়কাল শ্রাবণ মাসের অপরাহ্নকাল, স্থান মতিগঞ্জের ঘাট। গল্পটি শুরু হচ্ছে, শীর্ণকায় বৃদ্ধ ব্রাহ্মণের সঙ্গে ব্যাগ, ছাতা, লাঠি ছিল। মাঝি নামিয়ে দিয়েছিল নৌকা থেকে। দাঁড়ি মাঝিরা 5 জন ছিল। বৃদ্ধের নাম সীতানাথ মুখোপাধ্যায়। নিবাস নবগ্রাম। তার কৃপণতা বহুদূর ব্যাপ্ত। মতিগঞ্জে তার বেহাই বাড়ি। 5 বছর আগে মতিগঞ্জের ঋষিকেশ বন্দ্যোপাধ্যায়ের মেয়ের সঙ্গে তার কনিষ্ঠ পুত্র শ্রীমান অন্নদাচরণের বিবাহ হয়। তার পুত্রবধূ অর্থাৎ অন্নদাচরণের স্ত্রী বছরখানেক আগে অন্তঃসত্ত্বা অবস্থায় মতিগঞ্জে আসে এবং 5-6 মাস হলো একটি শিশুকন্যা রেখে ইহলোক ত্যাগ করে। ঋষিকেশ 3000 টাকা খরচ করে কন্যার বিয়ে দিয়েছিলেন। বৈঠকখানা ঘরে বিয়ের কুশণ্ডিকা সুসম্পন্ন হয়েছিল। ঋষিকেশ চালানের ব্যবসা করেন। 5 বছর লোকসান হয়েছে। এখন তিনি ঋণগ্রস্ত। পিতামহ শিশুকন্যাকে আধুলির পরিবর্তে 1 টাকা দিয়ে মুখ দেখেন। রাত 3টের সময় বৈঠকখানাতে সীতানাথের যে শয্যা প্রস্তুত হয়েছিল, সেখানে তিনি তামাক চাইলে সেখানকার যে বালক ভৃত্য ছিল সে জানায় তামাক আর নেই, কারণ সে জানলা দিয়ে ফেলে দিয়েছিল।
দ্বিতীয় পরিচ্ছেদ কার্যোদ্ধার। সীতানাথের বাড়িতে আরও 4টি পুত্রবধূ আছে। তাদের বাড়ির গাই রাঙী। অন্য বউরা ছোট বউকে নিজের সহোদরা ভগ্নী মনে করত। সীতানাথের এই মতিগঞ্জে আসার কারণ 2000 টাকার বৌমার গহনা। ঋষিকেশ নাতনির বিয়ের জন্য তা দিতে চায়নি। এখানে সীতানাথ ঋষিকেশকে যে কথাটি বলেছিল সেটি একটি কোটের মাধ্যমে উল্লেখ করা আছে। মানুষের শরীর পদ্মপত্রের জল। এছাড়া সীতানাথের একটা রাগিনীর উল্লেখও এই পরিচ্ছেদে পাওয়া যায়। ছাড়ো মন বিষয়েরই ভাবনা অসার। ঋষিকেশের যে সিন্ধুকে গহনা ছিল সেই সিন্ধুকে চাবি ঋষিকেশের মায়ের কোমরে ছিল এবং মায়ের মৃত্যুর পর চাবি শুদ্ধ তাকে দাহ করা হয়। শেষে ঋষিকেশ কামার ডাকিয়ে দোতলার সিন্ধুক ভাঙিয়ে গহনা সীতানাথকে দেন। তৃতীয় পরিচ্ছেদ বুড়াবর। ভাগীরথীর তীরে বৃক্ষরাজি বেষ্টিত নবগ্রাম। ছেঁড়া বালাপোষ ও পাগড়ি মাথায় সীতানাথ ভোরবেলা বাড়ি ফিরলেন। বাড়ির দরজার দুপাশে ইটের দেউড়ি বা বসবার স্থান, দুদিকে কলকে ফুলের গাছ। তিনি নিতাইকে 3 বার ডেকেছিলেন। সে তাঁতির ছেলে, ভৃত্য বালক। সে মাইনে পায় না, প্রসাদ পায়। পাকা বাঁশের লাঠি গাছটির ওপর নিতাইয়ের লোভ ছিল। ছাতা পেলে সে বেতের শিকগুলো খুলে ধনুকের তীর বানাতো। নিতাই চকমকি ঠুকে শোলায় আগুন ধরালো। সীতানাথের জ্যেষ্ঠ পুত্র শ্রীনিবাস, সে 8 আনা খরচ করে মুক্তার গাইড কিনেছিল। গহনার বাক্স চাদর দিয়ে সীতারামের পিঠে বাঁধা ছিল। চাঁদবাড়ির ভূধর চাটুর্যে সেই তাকে উদ্ধার করেছিল। থানার দারোগা ভূধর চাটুর্যের ভগ্নিপতি। অন্নদা এলে ফেল করা নব্য যুবক। স্ত্রী বিয়োগের পর ভগ্ন হৃদয়ের মহাশোকাশ্রু নামে চটি কবিতা বই প্রণয়ন ও প্রকাশ করেন। বন্ধু সমাজে পত্নী বৎসল বলে তার খ্যাতি আছে। ভূধর চাটুর্যে 10 দিন সময় দিয়েছিলেন তার কন্যাকে বিবাহ ও গয়না ফেরত পাওয়ার জন্য। বিবাহের শেষ দিন ছিল 30শে শ্রাবণ। সীতানাথ স্থির করেন তিনি কন্যাটিকে বিবাহ করবেন এবং গ্রামের কেউ বলল দীনবন্ধু মিত্রের বিয়ে পাগলা পুরো প্রেজেন্ট করার কথা। 24শে শ্রাবণ সীতানাথ কলকাতায় যান, অন্নদা চন্দ্রবাটি যান। এক্ষেত্রে উল্লেখ্য সীতানাথের স্ত্রী বিয়োগ হয়েছে 10 বছর হল। চতুর্থ পরিচ্ছেদ একখানি পত্র। চিঠির দিন 27শে শ্রাবণ। অন্নদা তার পিতাকে চিঠি লিখছে। সেখানে সে সম্বোধন করেছে পরম পূজনীয় শ্রীযুক্ত পিতা ঠাকুর মহাশয় শ্রীচরণ কমলেশু সংখ্যাতীত প্রণমান্তে নিবেদন। 12-13 বছর আগে মহাবারুণী যোগে ত্রিবেণীতে গঙ্গা স্নান করতে গিয়ে ভূধর চাটুর্যে তার মেয়েকে, যখন মেয়েটির 2 বছর বয়স, তখন তাকে কুড়িয়ে আনেন। মাঝে মাঝে মেয়েটির বুকে অম্লশূলের মতো বেদনা হয়। 2-3 দিন বুক যায় যায় অবস্থা, তারপর ঠিক হয়ে যায়। বছরে 2-1 বার এরকম হয়। মেয়েটি অন্নদার শ্যালিকা। 2 বছর বয়সে শাশুড়ি ত্রিবেণীতে তাকে হারিয়ে আসেন। অন্নদা তাকে বিয়ে করতে স্বীকৃত হয়। চিঠিতে 2 বার পুনশ্চ কথাটির উল্লেখ আছে। প্রথমে সে জানায় সে আত্মজীবন চরিত মনোরম ও কৌতুকাবহ একটি বই লিখবে। তার পিতাকে গুরুদাস চট্টোপাধ্যায়ের পুস্তকের দোকান থেকে তার পুরনো বইয়ের অবিকৃত খণ্ড আনতে বলেছে। পুনশ্চ 2তে আছে ভূধর কোনো গহনা পাননি এবং অন্নদাচরণের মতে ভূধরবাবু বিনয়ী অতিথি বৎসল হলেও তার নীতিজ্ঞান শোচনীয়। আজ ক্লাস আমরা এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং কোনো মতামত থাকলে তা কমেন্টস করে জানিও। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।